নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা শুনবেন এই উপন্যাসের অন্তিম পর্ব। কাল দুপুরেই পার্বতী খবরটা পায়। শোনার পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল। এইরকম একটা কিছু হবে বোঝাই গিয়েছিল। সন্ধেবেলা ওরা যখন লোকটাকে ধরাধরি করে বাড়ি আনে, চমকে উঠেছিল সে। এই কোন বিশ্বনাথকে দেখছে সে? খাঁচায় বন্ধ বাঘের মতো গড়গড় করছে মানুষটা। বন্ধু বান্ধবদের গালাগাল করছে বিশ্রী ভাষায়। ছিপছিপে লম্বা চেহারায় যেন ফুঁসে ওঠা সাপের তেজ। রুক্ষ চুল উস্কো খুস্কো, চোয়ালে চোয়ালে ঘষছে বারবার। দু চোখে যেন চুল্লির আগুন। পার্বতী ঘরের এক কোণে সিঁটিয়ে দাঁড়িয়েছিল। সুভাষ ভরসা দেবার গলায় বলেছিল, ঘাবড়াবেন না বৌদি, শালা রাত জেগে জেগে শরীর গরম হয়ে গেছে। পার্বতী বিশ্বনাথের চোখে চোখ রাখতে পারছিল না। বিশ্বনাথ গমগমে গলায় সুভাষকে বলেছিল, না রে শালা, মাথা আমার খারাপ হয়নি, তোদের খারাপ হয়েছে। আমি উচিত কথাই বলেছি, আবারও বলবো, তোরা কবার সরিয়ে আনবি আমাকে? বেশ বলবি, নিশ্চয়ই বলবি, কিন্তু বলার সময় এখন নয়। আজ তো রাতে জরুরি মিটিং ডাকা হয়েছে, শোনাই যাক না নেতারা কি বলে। আমরাও ছেড়ে দেবো না কি? সোমবারের প্ল্যান নিয়েও কি বলে শোনা যাক। বিশ্বনাথ খেঁকিয়ে ওঠে, তোদের নরেন মিত্তিরের সব প্ল্যান আমার জানা আছে। এখন অমল নেই, আকবর, বিনয়, করিম কেউ নেই। এখনই তো নরেন মিত্তিরের পোয়া বাড়ো, শালা লেবার নেতা হয়েছে। অমলটা নেই তো কি আছে, আমি আছি, আমি সবাইকে বোঝাবো। পার্বতী বিশ্বনাথকে যত দেখছিল তত ঘাবড়ে যাচ্ছিল। এই কটা দিনেই মানুষটার চোখ মুখ যেন আমূল পাল্টে গেছে। বোঝা যায় অমলের খুনটা ভীষণভাবে তাকে নাড়া দিয়েছে। দুটো রাত সে বাড়ি ফেরেনি। কি বিশ্রী দুশ্চিন্তায় না রাত কেটেছে পার্বতীর। কাল সকালবেলাতেই খবর পেয়েছে অমল আগের দিন রাতে মারা গেছে। শুনে বড় অসহায় লাগছিল। ওই রক্তটা মানুষটাকে ঠান্ডা মাথায় বোঝানোর আর কেউ রইল না। বৌদির কাছে লালটুকে রেখে কাল ভোরে বাসি মুখেই ছুটে গিয়েছিল অমলদের বাড়িতে। অমলের মা তখন চুল খামচে চিৎকার করে কাঁদছে, তুই কই গেলি বাবা, তুই কই গেলি? আমারে ফেললে তুই কই সইলা গেলি? পার্বতীকে দেখে মাসিমা ডুকরে উঠেছিল, এরাই এমন কইরা আমার পোলারে মারলো কদিনই। তাকে ঘরে কি মা নাই, ভাই বোন নাই, বউ বাচ্চা নাই? পার্বতী মাসিমাকে শান্ত দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিল না। এই তো কয়েক বছর আগে কি নৃশংস খুনোখুনি কাণ্ড হয়ে গেল পাড়ায় পাড়ায়। বাপ মায়ের কোল খালি করে, বউয়ের বুক শূন্য করে দলে দলে ছেলেগুলো ঝাঁপিয়ে পড়েছিল রাজনীতিতে। পার্বতী তখন অনেক ছোট, 5-এ পড়ে। কিছু বুঝতো, কিছু শুনতো। এইভাবেই সেই বয়সে রাজনীতির এক বিচিত্র চেহারা দেখেছিল সে। মাও তখন বেঁচে। বেলঘরিয়া, নিমতা এসব অঞ্চল তখন বোমা বন্দুকের শব্দে উত্তাল হয়ে উঠেছে। তাদের স্কুলও সেই সময় অনেক দিন বন্ধ ছিল। বাবা বাড়ি এসে মাকে অনেক গল্প বলতো। পার্বতীও শুনতো তখন। বাবা বলতো, ওরা বিপ্লব করতে চায়, ওরা দেশের এই সিস্টেমটাকেই মানে না, আইন কানুন কিচ্ছু মানে না। ওরা কৃষকদের দিয়ে, শ্রমিকদের দিয়ে বিপ্লব করানোর আদর্শে বিশ্বাসী। এই নোংরা বস্তা পচা সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিতে চায়। পার্বতী এত সব কথা তখন কিছুই বুঝতো না। শুধু বুঝতো ওরা হচ্ছে একটা দল, যাদের নাম নকশাল। তারা সব ভেঙে নতুন করে দেশকে গড়তে চায়। বাবার কথা শুনে মা ভয় ভয় বলতো, সে তো সাংঘাতিক ব্যাপার গো। সাংঘাতিকই তো। আরে বাবা, বিপ্লব কি এত সহজ নাকি? কটা মানুষ তোদের নীতি বোঝে? কটা মানুষকে তোরা বোঝাতে পেরেছিস? তার আগেই দাঙ্গা শুরু করলি। মানুষ তো তোদের ভুল বুঝবেই। আর তাছাড়া যে জাতির কোনো জাতীয় চরিত্র নেই, সেখানে বিপ্লবের জমি এত সহজে তৈরি হয় না। পার্বতী তখন বিপ্লব, রাজনীতি এইসব বড় বড় কথার মানে বুঝতো না। এই অমলও নাকি একসময় বিপ্লব নিয়ে মেতেছিল। সেই বিপ্লব আবার কোন দলের কে জানে। বাবা একদিন বলল, নকশালরা শুধু পুলিশের সঙ্গে যুদ্ধ করছে না, এই মারপিটের সুযোগে
বিভিন্ন পার্টিতে পার্টিতে লেগে গেছে। অনেকেই এই আন্দোলনে নিজেদের ফায়দাও ওঠাচ্ছে। দিন দুপুরে তখন চিৎকার, খুনোখুনি, বোমাবাজি, ভয়ে কেউ বাড়ির বাইরেই বার হতে পারে না। একদিন শোনা গেল ওদিকের বাঁশবাগানে 4-4টে লাশ পাওয়া গেছে। মাঝে মধ্যে এখানে সেখানে লাশ পাওয়ার খবর, মার দাঙ্গার খবর। পুলিশের বেপরোয়া অত্যাচারে কোনো কিশোর বা যুবক নিশ্চিন্তে পথ চলতে পারে না। ভাই তখন খুব ছোট। সে হঠাৎ একদিন বলে উঠল, নকশালবাড়ি, লাল সালাম। শুনে বাবা মা আঁতকে উঠেছিল। শুধু বেলঘড়িয়া নিমতা কেন, গোটা পশ্চিম বাংলায় যেন বারুদে বারুদ। বাবা আবার একদিন বলল, জানো, ওই পাড়ার ঘোষাল ডাক্তারকে কারা উড়ো চিঠি দিয়েছে, ফিজ না কমালে মুন্ডু নামিয়ে দেবে। একবার ভাইয়ের অসুখে ঘোষাল ডাক্তারকে দেখানোর কথা হয়েছিল, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পাড়ার শম্ভু ডাক্তারই দেখেছিল। বাবা ঘোষাল ডাক্তারের ফিজ জোগাড় করতে পারেনি। মা তাই বাবার কথা শুনে খুশি হয়েছিল। বেশ করেছে। তুমিও নকশাল হয়ে গেলে নাকি? ছেলেগুলো খুনোখুনি করুক আর যাই করুক বাবা, ওদের চিন্তা ভাবনাগুলো কিন্তু খারাপ নয়। আহারে, কীভাবেই না ঝাঁকে ঝাঁকে মেরে ফেলছে ছেলেগুলোকে। এই কদিন ধরে কেন কে জানে বারবার পার্বতীর সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। স্কুলের এক বন্ধুর মুখে শুনেছিল ওদের বাড়ি থেকে নকশাল ছেলেরা রোজ রুটি নিয়ে যেত। সবাই বাড়ি ছাড়া কি না, তাই বাড়ি গেলেই পুলিশ তাদের মেরে ফেলবে। পার্বতীদের পাড়ার দাদারাও কেউ তখন পাড়ায় থাকতো না। কি সাংঘাতিক আর নিষ্ঠুর এই রাজনীতি। ওদের পাড়ার শিবুদা আর মনাদাকে পুলিশ কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে গিয়েছিল তার চোখের সামনে দিয়ে। মঞ্জু বলেছিল পরে নাকি পুলিশ থেতলে থেতলে মেরেছিল ওদের। মঞ্জুর দাদাকেও নাকি 2 না 3টে পুলিশ মেরেছিল। মঞ্জুর দাদা লেখাপড়ায় খুব ভালো ছিল, বাপ মায়েরও বিশাল আশা ছিল তাকে নিয়ে। দাদা মারা যাবার পর থেকেই ওর মার মাথাটা খারাপ হয়ে যায়। মঞ্জুর দাদার সঙ্গে অমলের হাবে ভাবে খুব মিল। কদিন ধরে যতবারই অমলের কথা ভাবছে ততবারই মঞ্জুর দাদার কথা মনে পড়ে যাচ্ছে। কাল অমলদের ওখানে থাকতে থাকতেই কারা যেন অমলের বউকে ফিরিয়ে আনলো। অর্চনা দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে গেল। ওদের বাড়ি তখন ভেঙে পড়েছে লোকে। মাসিমা একটানা চিৎকার করে কাঁদছে। ডুকরে ডুকরে কেঁদে উঠছে অমলের ভাই বোনেরা। পার্বতী কিছুক্ষণ অমলের 5 মাসের ছেলেটার কান্না থামাবার চেষ্টা করেছিল, পারেনি। বেশিক্ষণ সহ্য করতে পারেনি ওই মর্মান্তিক দৃশ্য। পালিয়ে এসেছিল। বাড়ি এসে মা কালীর ছবির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেছিল, তুমি ওকে ভালোই ভালোই বাড়ি ফিরিয়ে দাও মা, 5 আনার পুজো দেব। আগে শুনেছে বিশ্বনাথ অমলকে ছেড়ে আসতেই চাইছে না। পুলিশও নাকি একগাদা প্রশ্ন করেছে লোকটাকে। কারণ পুলিশ যখন শুক্রবার খুনের জায়গায় পৌঁছায় তখন বিশ্বনাথ নাকি 4টে মানুষের রক্তস্রোতের মধ্যে হাঁটু মুড়ে বসেছিল। কাল সন্ধেবেলা বাড়ি পৌঁছে দিয়ে যাবার সময় সুভাষকে আলাদা ডেকে নিয়ে গিয়ে সব কথা জানায়। মানুষটা তার আগে যা যা কাণ্ড করেছে সব কিছু শুনে আঁতকে উঠেছিল পার্বতী। এ কি সর্বনাশের কথা! সুভাষ বলেছিল, ঘাবড়াবেন না বৌদি, শরীর মাথা গরম হয়ে যাওয়াই এমন করেছে, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তবু পার্বতীর মন মানেনি। ও তো জানে কি একগুঁয়ে জেদি মানুষ বিশ্বনাথ। একবার যা ঠিক করবে তা করবেই, কোনোভাবেই টলানো যাবে না তাকে। কাল সারা রাত মানুষটা এক ফোঁটা ঘুমোয়নি। বারবার উঠে বসেছে বিছানায়, ছটফট করেছে। সুভাষরা চলে যাবার পর ভীষণ রকম গুম মেরে আছে। পার্বতী ভয়ে কাছে যেতে পারেনি অনেকক্ষণ। শেষে রাত যখন গভীর হলো, মানুষটা ছটফটানি আরও বাড়ল, তখন আর ধরে রাখতে পারেনি নিজেকে। মেঝে ছেড়ে চৌকিতে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিশ্বনাথের বুকে। তারপর বুক ভাঙা কান্না। বিশ্বনাথও সেই সময় 2 হাতে আঁকড়ে ধরেছিল তাকে। পারু, পারু, আমি কাউকে বোঝাতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। পার্বতীর কান্না দ্বিগুণ হয়েছিল। পারু, এতদিন ধরে আমি কিছুই বুঝিনি, অনেক ভুল করেছি, তোমার সঙ্গে পশুর মতো ব্যবহার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও পারু, তুমি আমাকে ক্ষমা করে দাও।
পার্বতী 7 দিন ধরে এই ক্ষণটার অপেক্ষায় ছিল। কখন তাকে আবার বুকে টেনে নেবে বিশ্বনাথ, সেই প্রতীক্ষায় প্রতি রাত্রে ঘন ঘন নিঃশ্বাস পড়েছে তার। বিশ্বনাথের বুকে মাথা রেখেও তার মন ভরেনি। বুকের ভেতর বিশ্রী একটা আশঙ্কা কাঁটার মতো বেঁধেছিল। একসময় বিশ্বনাথ বলে উঠেছিল, পারু, আমার যদি একেবারে চাকরিটা চলে যায় তুমি খুব দুঃখ পাবে। পার্বতী বিশ্বনাথের মুখ চেপে ধরেছিল। পারু, আমি জানি এই কটা মাস তুমি কি পরিশ্রম করে রোজগার করে এনেছো। আমি বলেছিলাম মিল খুললেই তুমি কাজ ছেড়ে দিও, তা বোধহয় আর হলো না পারু। কথা বলতে বলতে আবার সন্ধেবেলার মতো চোয়াল শক্ত হয়ে উঠেছিল বিশ্বনাথের। আমি আটকাবো পারু, কাল কাউকে মিলের ভেতর ঢুকতে দেব না। অমল নেই, তার কাজটা তো আমাকেই করতে হবে। অমলকে তার বুকের সব আগুন বিশ্বনাথকে দিয়ে গেছে? পার্বতী এক রাশ ভারী বাতাস বুকে চেপে বলেছিল, দোহাই তোমার, আর কোনো গণ্ডগোল করো না, আমার বড্ড ভয় করে। না পারু, অমল অনেক কাজের ভার দিয়ে গেছে আমাকে, আমাকে কাল যেতেই হবে। পার্বতী জানত বিশ্বনাথকে সে আটকাতে পারবে না, তবু মন মানেনি। বারবার ধরে রাখতে চেয়েছে মানুষটাকে। লোকটা সকালে উঠেই বেরিয়ে গেছে। 2টো রুটি আর চা কোনো রকমে তাকে খাওয়াতে পেরেছে পার্বতী। নিজে সকাল থেকে কিছু দাঁতে কাটতে পারেনি। বারবার ঠাকুরের আসনে মাথা কুটেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজের বুকের শব্দ যখন নিজে স্পষ্ট শুনতে পাচ্ছে, তখনই বাইরে সেই হৈ হট্টগোল শোনে। কিছুক্ষণ ঘরের মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকার পর বন্ধ দরজায় গিয়ে কান পাতে। বিশ্বনাথের বউ কোথায়? বিশ্বনাথ অ্যারেস্ট হয়েছে। কেন, কি করেছে? মিলের সামনে আজ সে কি কাণ্ড! বিশ্বনাথরা জনাকুড়ি মিলে বাধা দিতে গিয়েছিল তো শ্রমিকদের, যাতে কেউ কাজে না যেতে পারে। ওদিকে বেশিরভাগ লোক কাজে যোগ দিতে চায়। এরা গেটের ওপর সার শুয়ে পড়েছে, বাইরে ভিড়। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। বিশ্বনাথকে অমন মূর্তিতে আগে কখনো দেখিনি বাবা, স্লোগানে লিড দিচ্ছে। তা এরা মাত্র 20 জন। কেন, ইউনিয়নে আর লোক নাই? থাকবে না কেন মাসিমা? কাল যারা অমল লাহিড়ীর মিছিলে ছিল তারাই রাতারাতি যোগ দিতে গেছে। সে কি রে, তাদের ওপর কোনো ইনস্ট্রাকশন নাই? এই রামাডোলের বাজারে কে কোথায় কি বলবে মশাই, মালিক বাইরে নোটিশ ঝুলিয়ে দিয়েছে, যারা 7 দিনের মধ্যে কাজে যোগ না দেবে তাদের চাকরি যাবে। অমলের খুনের ঘটনায় সব প্ল্যান ট্যান একেবারে আপসেট হয়ে গেছে। কাল এদের ইউনিয়ন জরুরি মিটিং ডেকেছিল, সেখানেও নাকি কোনো কিছু ঠিক করে উঠতে পারেনি। সুনীলদার গলা গমগম করে বলে, এই তো আমাদের শ্রমিকের চরিত্র, আমাদের আর কি হবে। আর একটা খবর শুনলাম, বিশ্বনাথদের লিডার নরেন মিত্তিরকে নাকি সকাল থেকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্রমিকদের একা দোষ দিয়ে লাভ কি, ইউনিয়নগুলোর চরিত্রও দেখো। পার্বতী বন্ধ দরজার এপাশে স্তব্ধ দাঁড়িয়ে থাকে। এখন কি করবে সে, কার কাছে যাবে? সুনীলদা বলে, বিশ্বনাথদের দলে সবকটাকেই পুলিশে তুলে নিয়ে গেছে। মিলের ভিতর পুলিশ, মালিকের কত স্পর্ধা ভাবতে পারো? আমাদের কারখানায় হলে আগুন জ্বলে যেত। কাপড়ের কলে সব ভদ্রলোক শ্রমিক তো, তাই এই দশা। যত সব ভেরুয়ার দল। এবার শোনা যায় দুলালদার গলা, এতদিন একটানা স্ট্রাইক চললে কোনো সাধারণ লেবারের মনের জোরটা থাকে নাকি? দুলালদার প্রথম শিফটে কাজ ছিল, এখন ফিরছে। সুনীলদার 2টো থেকে শিফট শুরু। পার্বতী চিন্তা করে ওদের কাকে গিয়ে ধরা যায়। থানা পুলিশ সে কোনোদিন করেনি, এই অবস্থায় কি কর্তব্য তাও জানে না। যখন এইসব ভাবছে তখন আবার সুনীলদার গলা শোনা যায়। উষাদিকে বলছে, আমায় শিগগিরই খেতে দাও, আজ আর ডিউটিতে যাব না, একবার থানায় যাই, দেখি ছোঁড়াটার কি হলো। পার্বতী নিশ্চয়ই সব শুনতে পেয়েছে, ঘর থেকে বেরোচ্ছে না। তোমরা আবার ওকে একটু সামলেও। বাইরে আরও অনেকের গলা, সবার গলা ছাপিয়ে শুধু সুনীলদার গলাই তার কানে বাজে। সংসারে এখনও তাহলে মানুষ মানুষের জন্য ভাবে। সুনীলদা উষাদি 5-5টা ছেলে মেয়ে নিয়ে দিন রাত সংসারের ঘানি পিষে মরছে। দুজনের মধ্যে খিটিমিটি লেগেই আছে, তবু ওরাও এখনও অপরের জন্য।
পার্বতী ছুটে গিয়ে ঠাকুরের আসনে মাথা ঠোকে। মা গো, মানুষটাকে ফিরিয়ে দাও, ওর কিছু হয়ে গেলে আমি কে নিয়ে থাকবো। দরজায় ধাক্কা পড়ে। একসঙ্গে বৌদি, উষাদি, মাসিমা সবার গলা শোনা যায়, ও পারু, দরজা খোল, আমরা আছি পারু, তোর ভয় কি? এবারের 5 ভাড়াটের সবাই পুরনো। সুনীলদা, দুলালদা, পিন্টুর মা, সবাইকে পার্বতী বিয়ে হয়ে এখানে আসা ইস্তক দেখছে। এই মুহূর্তে শুধু চোখের জল ছাড়া ওদের আজ আর কিছুই দেওয়ার নেই পার্বতীর। দরজা খুলে সে শুধু নীরবে কেঁদে যায়। বিশ্বনাথের গায়ে হাত রাখা যাচ্ছে না। 5 দিনের ওপর হয়ে গেল 103-এর ওপর জ্বর। মাঝে মাঝে কমে, তারপর আবার তেড়ে ফুঁড়ে ওঠে, সঙ্গে পেটের যন্ত্রণা। মঙ্গলবার সবাইকে মালিক ব্যক্তিগত জামিনে ছাড়িয়ে এনেছে। মালিক নাকি ওদের শুধরোবার আর একটা সুযোগ দিতে চায়। নরেন মিত্র নিজে কোর্টে গিয়েছিল, অনেক বোঝাবার চেষ্টা করেছে বিশ্বনাথদের। সব কিছুই এখন অন্যরকম। নতুন করে ঝামেলা পাকিয়ে লাভ নেই, আবার প্রথম থেকে সংগ্রাম শুরু করতে হবে। শুনে একদলা থুতু ফেলেছিল বিশ্বনাথ। নরেন মিত্তির ওর কাঁধে হাত রেখেছিল। অমল মারা যাওয়ার পর থেকে তুমি বড় বেশি উত্তেজিত হয়ে আছো। ট্রেড ইউনিয়নে এই ধরনের উত্তেজনা চলে না। আমাদের খুব চিন্তা করে নতুন পলিসি বার করতে হবে। অমলের রক্তের বদলা আমরা এমনভাবে নেব যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তুমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করো বিশ্বনাথ। বিশ্বনাথ এসব কথার কোনো উত্তর দেয়নি। নরেন মিত্তির বলেছিল, মালিক তোমাদের আর মিলেই ঢুকতে দিত না, আমি সব ব্যবস্থা করেছি। আমার মতে এখন তোমরা কাজে যোগ দাও। সংগ্রাম পালিয়ে যাচ্ছে না, সময় বলেও তো একটা ব্যাপার আছে নাকি? এখন অবস্থা মোটেও ভালো না। সুভাষ বলেছিল, আপনিও তাহলে শেষ পর্যন্ত ওদেরই সুর গাইলেন? এছাড়া আর উপায় কি ছিল বলো? পরিস্থিতি এমন ঘুরে যাবে সে তো ভাবা যায়নি, আর শ্রমিকরাও খুব ভয় পেয়ে গেছে। বিশ্বনাথ ঘড়ঘড়ে গলায় জিজ্ঞাসা করেছিল, অমলের খুনি ধরা পড়েছে? এই প্রশ্নে নরেন মিত্তিরকে বড় অসহায় দেখিয়েছিল। একটু সামলে নিয়ে সে বলে, অমলের হত্যাকারীকে আমরা খুঁজে বার করবই বিশ্বনাথ, তুমি চিন্তা করো না। মালিকপক্ষ বিশ্বনাথদের 7 দিন সময় দিয়েছে। কোর্ট থেকে ফিরেই বিশ্বনাথ অসুস্থ হয়ে পড়ে। ধুম জ্বর, কখনো জ্বরের ঘোরে বিড়বিড় করে, কখনো রাগে হাত পা ছোড়ে। পয়সা কড়ি যা ছিল সব শেষ। বিশ্বনাথ ছাড়া পাওয়ার দিন পার্বতীর বাবা আর ভাই এসেছিল। যাওয়ার আগে পার্বতীর হাতে গোটা 50 টাকা দিয়ে বাবা বলেছিল, তুই তো আমার অবস্থা জানিসই পারু, এর চেয়ে বেশি কিছু জোগাড় করতে পারলাম না। বিশ্বনাথকে ভালো করে বোঝা, জ্বরটা ছাড়লেই যেন কাজে যোগ দেয়। এই বাজারে চাকরি গেলে তোরা খাবি কি? এই চিন্তা পার্বতীর মাথায় যে আসেনি তা নয়, কিন্তু লোকটাকে কিছু জিজ্ঞাসা করতেই তার ভয় করে। তবু একসময় সুযোগ বুঝে কথাটা পারতে গিয়েছিল। বিশ্বনাথের মুখ চোখ তাতেই কীরকম যেন হয়ে যায়। তুমি আমাকে কুকুরের মতো বেঁচে থাকতে বলে পারো? হ্যাঁ, এরপর কাজে গেলে ওরা আমার সঙ্গে কীরকম ব্যবহার করবে বুঝতে পারো না? এই বাজারে আর একটা চাকরি বা তোমায় কে দেবে বলো? একটু ভালো হই, দেখো ঠিক কিছু না কিছু জোগাড় করে নেব। যতদিন না হয় ততদিন তুমি একটু কষ্ট করে চালাতে পারবে না? আমি চাকরি পেলে কথা দিচ্ছি তোমাকে আর কাজে বেরোতে দেবো না। লোকটা অসুস্থ বলেই বোধহয় মুখে আরও অসহায় ভাব ফুটে উঠেছে। ওর দিকে তাকালে পার্বতীর বুক টনটন করে। পারবে সে, নিশ্চয়ই পারবে। বিশ্বনাথের জন্য সে সব সহ্য করতে পারে। কালও মঞ্জু এসেছিল। মোহন কাপাডিয়া তার স্বামীর অসুখের খবর শুনে খুব দুঃখ করেছে। পার্বতীর দরকার হলে সে কিছু টাকা ধারও দিতে রাজি আছে। মঞ্জু বলছিল, আমি চাকরির কথাটা কিছু বলিনি, শুধু বলেছি বিশুদার খুব অসুখ। কাপাডিয়া আমাকে এমনি এমনি টাকা দেবে? কেন দেবে না? তুই ওর কাজ তুলিস না, সবাইকে যেমন দেয় তোকেও দেবে, লোন দেবে তো, তুই খেটে শোধ দিবি। প্রস্তাবটা মন্দ নয়। এদিক ওদিক থেকে কিছু টাকা ধার করে ফেলেছে পার্বতী। ডাক্তার বলছে পেটে ঘা হয়ে গেছে হয়তো, এক্স-রে না করলে ধরা যাবে না। সেও বেশ কিছু টাকার ধাক্কা। সুনীলদা বলছিল হাসপাতালে নিয়ে যেতে পারলে কমে হয়। যা দুর্বল শরীর, জ্বরটা ভালো মতো না ছাড়লে তো নিয়ে যাওয়াও যাবে না।
5 দিনে কম ওষুধ পড়ল না। জ্বর ছাড়ছে ঠিকই, আবার হঠাৎ হঠাৎ 4-5 উঠে যাচ্ছে। রাতের দিকেই বাড়ে বেশি। সবাই আরও বড় ডাক্তার দেখাতে বলছে। শুধু ওষুধপথ্যি আর ডাক্তার করে এই কদিনে ধার করা সব টাকা শেষ। নিজে সে রাতে উপোস দেয়। ছেলেটাকে আজকাল পাশের ঘরের বৌদিই রাখে। কিন্তু এরপর কি হবে? সুভাষ রোজ আসে। ওরা 2-1 এখনো বিশ্বনাথের অপেক্ষায় কাজে যোগ দেয়নি। 2 দিন সময় আছে। বিশ্বনাথকে ওরা সেদিন এ ব্যাপারে কি বলতে যেতেই সে মুখের ওপর বলে দিল, তোরা ইচ্ছা হলে কাজে যা, আমার জন্য অপেক্ষা করে আছিস কেন? যা, তা হয় নাকি? না হওয়ার কি আছে? আমি কি কিছু বুঝি না? তোরা মনে মনে কি চাইছিস? না, তুই কিছু বুঝিস না। একটা কথা শুনে রাখ বিশু, লড়াইয়ে আমরা একসঙ্গেই নেমেছি। যুদ্ধ ছেড়ে আমরা কেউ পালাবো না। এই লড়াই আমরা একসঙ্গেই শেষ করব। তার মানে তো একই হলো। খোলাখুলি স্বীকার কর না, লড়াই শেষ করার জন্য এখন এই ছক করছিস। নেহাত চক্ষু লজ্জার খাতিরে মিলের গেট টপকাতে পারছিস না। মোটেই তা নয়। আমি তোর সঙ্গে ছিলাম, সঙ্গে আছি, সঙ্গে থাকব। তুই যদি কাজে যোগ না দিস, আমিও দেব না। তাতে আমার যে বিপদই হোক না কেন। সে চাকরি যাক, চাকরি থাকুক। এভাবে আমার ওপর চাপ তৈরি করছিস কেন তোরা? নিজের ইচ্ছেটা আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাস? বেড়ে মজা পেয়েছিস তো। অসুখে পড়ে তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। তুই আমার বন্ধু, এটা কেন ভুলে যাচ্ছিস? আচ্ছা, তো বেশি ন্যাকড়াবাজি করিস না। বুকে হাত দিয়ে বল তো, মিলের ভোঁ শুনলে বুকটা আনচান করে ওঠে না? না, একদম না। বরং তোর কথা মনে হয়। তুই যে বলেছিলি হরতাল আর বেশি দিন চলবে না, অনেকেই কাজে যোগ দিয়ে পেট বাঁচাবে। সেটা ফলে গেছে দেখে মনে কষ্ট হয়। আর সেই সঙ্গে মনে মনে আমায় গাল পারিস, তাই তো? তখন মনে হয় না ওই শালা বিশ্বনাথের জন্যই পেটে গামছা বেঁধে থাকতে হয়? তা কেন? বরং আমরা চাই তুইও অবস্থাটা বোঝ। কেন ভাবছিস যারা কারখানায় কাজে ফিরেছে সবাই বেইমান? প্রত্যেকেরই তো নিজের নিজের যুক্তি আছে, প্রয়োজন আছে। আর তাছাড়া সবার মনোবল সমান হবে এমনটাও তো আশা করা যায় না। কেউ একটা ঘুষি সইতে পারে, কেউ 5টা বা কেউ 50টা। তাই দিয়ে কি একটা মানুষের ভালো মন্দ বিচার করা যায়? এই এই বেশি জ্ঞান মারাস না। দেখলি না বেশি জ্ঞান ঝেড়ে অমলের কি হলো? শরীরটা একেবারে ছ্যাদরা ভেদরা হয়ে নর্দমার ধারে পড়ে রইল। অমল বোকামি করেছিল। মালিকের শক্তিটা ও আন্দাজ করতে পারেনি। আর তাছাড়া শ্রমিকরা কি চাইছে এটাও তো অমল ঠিকঠাক বুঝতে পারেনি। তাই না বেচারাকে বেঘরে। এই চুপ চুপ, একদম চুপ। ওই মুখে অমলের নাম আনবি না তোরা, যত সব কেন্নর দল। অমল লড়াই ছেলে পালায়নি, বীরের মতো মরেছে। আর তোরা অমলের দোহাই দিয়ে নেড়িকুত্তার মতো মালিকের পা চাটার জন্য ছটফট করছিস। এই বিশু, মুখ খারাপ করছিস কেন? আমরা বলে তোর কথা ভেবে অস্থির হচ্ছে, আর তুই কিনা আমাদেরই যায় না তাই বলছিস। বেশ করছি। খেয়ে তোদের মাথার দিবি দিয়েছে রে আমার কথা ভাবতে। বেরিয়ে যা আমার ঘর থেকে, বেরিয়ে যা। 2 হাত উল্টে চলে যায় সুভাষ। পিছন পিছন বাকিরাও। তখনও থামে না বিশ্বনাথ। এক টানা চেঁচিয়েই চলে। এমনিতেই মানুষটা একটুতেই উত্তেজিত হয়। এখন তো কথাই নেই। যত উত্তেজিত হয় তত বেশি অসুস্থ হয়ে পড়ে, হাঁপড়ের মতো হাঁপায়। পার্বতী তখন অবস্থা সামাল দেয়। আহারে, বেচারিরা রোজ তোমার কাছে ছুটে আসে, তুমি এমন দূর দূর করো কেন? বিশ্বনাথ ঝিমিয়ে তখন। সময় সময় জানলার বাইরে উদাসভাবে তাকিয়ে থাকে। ছাই পাঁশ কি যে ভাবে, অত ভাবে বলেই জ্বর সারে না। রাত যত বাড়ে পার্বতীরও ভাবনা বেড়ে চলে। কাল বৌদি পাগলা ঠাকুরের আশ্রম থেকে একটা তাবিজ এনে দিয়েছে। সে জানে বিশ্বনাথকে এসব পড়ানো যাবে না। কোনোদিনই মানুষটা ঠাকুর দেবতায় বিশ্বাস করে না। তাবিজ কবজে তো নয়ই, বরং পার্বতীর ঠাকুর দেখে টিটকিরি কাটে। তোমাদের এই 1 কোটি দেবতার দল মানুষকে আরও ঠুঁটো করে রেখেছে। নিজের দুর্বলতা যখন ঢেকে রাখা যায় না, তখনই মানুষ ভগবান ভগবান করে। সব বুঝলো কি? আমাদের মতো গরিবদেরও সব ভুলিয়ে রাখার ছল।
বিশ্বনাথ ঘুমিয়ে পড়লে পার্বতী খুব সাবধানে ঠাকুরের আসন থেকে মাদুলিটা তুলে আনে। আশ্রমের ঠাকুর বলেছে না পড়াতে পারলে বালিশের তলায় রেখে দিলেও হবে, স্পর্শেই সব ঠিক হয়ে যাবে। পার্বতী বিশ্বনাথের মাথায় হাত বুলোবার ছল করে মাদুলিটা বালিশের নিচে রাখতে যায়। মানুষটা ঠিক জেগে ওঠে, ওর হাত আঁকড়ে ধরে। হাত বেশ গরম, আবার জ্বর বাড়বে নাকি কে জানে। বিশ্বনাথ লালচে চোখ খুলে পার্বতীকে জড়িয়ে ধরার চেষ্টা করে। একটু একটু জল দেবে? পার্বতী উঠে জল আনে। এখন একটু কমেছে পেটে ব্যথা? কমেছে, খুব খিদে পাচ্ছে। পার্বতী এদিক ওদিক তাকায়। সকাল থেকে আবার ব্যথা বাড়ার জন্য ডাক্তারের কথা মতো সারা দিন মানুষটাকে হরলিক্স খাইয়ে রেখেছে। রাত 9টায় শিশি উপুর করে শেষবারের মতো হরলিক্স করেছে। ঘরে আর চিনিও নেই যে একটু চিনির জল করে দেবে। লালটু মেঝেতে ঘুমোচ্ছে। ওর জন্য রাতে 1 মুঠো ভাত ফুটিয়েছিল, তার তলানি হয়তো 1 ফোঁটা পড়ে আছে। তা দেওয়া কি ঠিক হবে? ডাক্তার আজ শক্ত খাবার দিতে বারণ করেছিল। রাত প্রায় 1টা। সামনের গলিতে রিকশার আওয়াজও আর শোনা যায় না, শুধু অনেক দূরের কোনো বাড়ি থেকে হালকাভাবে একটা ঝগড়ার শব্দ ভেসে আসছে। উষাদের কোলের বাচ্চাটা হঠাৎ কেঁদে উঠল। পার্বতী বিশ্বনাথের মাথায় হাত বোলায়। লোকটার ছ্যাঁকে হাত ওর সারা শরীরে ঘুরে বেড়ায় আলতো করে। পার্বতীর গায়ে কাঁটা দেয়। মায়া, মমতা, প্রেম, স্নেহ সব কিছু মিলে বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতির জোয়ার। বিশ্বনাথ আবার বলে, ঘরে কিছু নেই পারু, পেট যে জ্বলে যাচ্ছে। পার্বতীর শরীর মন টনটন করে ওঠে। এই মুহূর্তে মানুষটাকে কি খেতে দেবে? তার নিজের বুকের দুধে কি বিশ্বনাথের পেটের জ্বালা কমবে? সে তার শেষ রক্তটুকু দিয়েও বিশ্বনাথকে বাঁচিয়ে রাখতে চায়, একটুক্ষণ ইতস্তত করে। তারপর হঠাৎই বিশ্বনাথকে অবাক করে নিজের খোলা বুকে তার মুখটা টেনে নেয়। বিশ্বনাথ এখন অনেকটা সুস্থ। পার্বতী ঠিক করেছে আজ সে বেরোবে। তাকে বেরোতেই হবে, আর ধার করে চালানো যাচ্ছে না। মঞ্জু স্টেশনে অপেক্ষা করবে। কাপাডিয়ার কাছ থেকে কিছু লোন পাওয়া যেতে পারে। কাজও তুলবে আজ কিছু। পার্বতী সকালে টুকটাক কাজ সারতে সারতে চিন্তা করে কাপাডিয়ার কাছ থেকে কত লোন চাওয়া যায়। মঞ্জু বলেছিল, তোকে মোহন কাপাডিয়া খুব পছন্দ করে, যা চাইবি তাই দেবে। শুনে আর আগের মতো ছ্যাঁত করে ওঠেনি বুকটা। সে মনস্থির করে ফেলেছে বিশ্বনাথ আর লালটুর জন্য সে সব করতে পারে। ভাবতে অস্বস্তি হয়, তবু তার মন এখন পুরোপুরি তৈরি। দরকার হলে মঞ্জুদের মতো মহাজনের সঙ্গে একটু পীড়িত দেখাবার অভিনয় করবে। জানতে কে পারছে মঞ্জু নিজেই ফেঁসে আছে, ও কাউকে বলবে না। পার্বতী এত কথা ভাবে বটে, তবু মোহন কাপাডিয়ার মুখ মনে পড়লেই তার সারা শরীর গুলিয়ে ওঠে। পার্বতীর কাজের ফাঁকে বিশ্বনাথ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। দেখতে পেয়ে পার্বতী উঠে ওকে ধরতে যায়। টলমল করতে করতে মানুষটা নিজেই নিজেকে সামলে নেয়। তারপর অদ্ভুত একটা কথা বলে বসে, পারু, অনেক চিন্তা করে দেখলাম কাজে জয়েন করাটাই এখন ঠিক হবে। আজই তো শেষ দিন, আমাকে আজ যেতেই হবে। পার্বতীর বুক তোলপাড় করে ঝড় ওঠে। লোকটা তার মনের চিন্তাগুলো ধরে ফেলেছে নাকি? ওকে ধরে সে শুয়ে দেবার চেষ্টা করে। হঠাৎ কি সব আবল তাবল বকছ? ওখানে আর তোমাকে যেতে হবে না। তোমাদের এভাবে ভেসে যেতে দিতে পারি না পারু। তুমি, লালটু, তোমাদের প্রতিও তো আমার কিছু কর্তব্য আছে। আর তোমার মান সম্মান? তুমি না বলো কুকুরের মতো বাঁচতে চাও না? না, আমি চিন্তা করে দেখলাম, গরিবের এত মান সম্মান থাকলে চলে না। আর তাছাড়া আমার মতো লেবারদের আবার লজ্জা কিসের? বড় জোর 2 দিন টিটকিরি শুনব,
মালিক সারা জীবন হুকুমের দাস করে রাখবে। রাখুক, আমাদের নিজেদের যদি এখনও চোখ না খুলে থাকে তো একটা বিশ্বনাথের প্রতিবাদে কিচ্ছু এসে যাবে না। আমি কাজে যাব, তুমি একটু সুভাষকে খবর দাও, ও এসে আমাকে নিয়ে যাবে। পার্বতী এই প্রথম কঠিন অথচ শান্ত গলায় বলে ওঠে, না, তা হয় না। আমি তো তোমার পাশে আছি। প্রথমটা একটু কষ্ট হবে। কাপাডিয়া সাহেবকে ধরে তাদের রাবার কারখানায় যদি ঢুকিয়ে দিতে পারি তো চিন্তা কি? সমস্যাটা একই থেকে যাবে পারু, এক মালিক থেকে অন্য মালিক, আর মালিক পক্ষের চেহারা সব জায়গাতেই এক, ওরা শুধু নিতে জানে। তবু ওখানে যাওয়ার চাইতে অন্য চাকরি অনেক ভালো। না পারু, আমি এদের মধ্যেই থাকতে চাই। অমল আমাকে মন্ত্র দিয়ে গেছে। আমি আমি সবাইকে বোঝাবো আস্তে আস্তে। তুমি দেখো, শ্রমিকরা একদিন ন্যায্য পাওনা আর অধিকারের দাবিতে রুখে উঠবেই। আমার মতোই অনেকে ঠেকে শিখবে। দুনিয়ার মজদুর একদিন এক হবেই। এতগুলো কথা বলে বিশ্বনাথ প্রচণ্ড হাঁপায়। পার্বতী ওর বুকে হাত বোলায়। শরীরটা একটু ভালো হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষটা আবোল তাবোল ভাবতে শুরু করেছে আবার। বাবার একটা কথা মনে পড়ে যায়। বাবা বলতো, স্বাধীনতার প্রথম দিন থেকে যে জাতির মেরুদণ্ড বাঁকা, তাদের দিয়ে কিসের বিপ্লব হবে? জাতির চরিত্র তৈরি না হলে বিপ্লব শব্দটাই হাস্যকর। বিশ্বনাথকে ধরে সে শুইয়ে দেয়। এখন তুমি শো তো চুপ করে, আমাকে বেরোতে হবে। মঞ্জু দাঁড়িয়ে থাকবে। যাও না, দেরি করছো কেন? তোমার জন্যে। আস্তে আস্তে বিশ্বনাথের মাথাটা ধরে বালিশে তুলে দেয় পার্বতী। নরম সুরে বলে, একটু ঘুমানোর চেষ্টা করো লক্ষ্মীটি। ঘুম কি আমার চাকর যে হুকুম করলেই চোখের পাতা এসে হাজির হবে? ঠিক আছে, চুপটি করে চোখ বুজে শুয়ে থাকো তো দেখি। যতক্ষণ না আমি বাড়ি ফিরছি চোখ খুলবে না। বিশ্বনাথ নীরব, যেন বাধ্য ছেলের মতোই পার্বতীর নির্দেশ শোনে। দরজা অবধি এগিয়ে গিয়েও ঘুরে আসে পার্বতী। গাঢ় চোখে বিশ্বনাথের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর অস্ফুটে বলে, তুমি কিন্তু বাড়ি থেকে বেরোবে না। আমার দিব্যি রইল। কী সব ছেলে মানুষের মতো কথা বলছো? ওইসব দিব্যি মিব্যি লাগানোর কি আছে? জানোই তো আমি ওসব মানি না। বেশ, তাহলে আমাকে কথা দাও তুমি ওইসব চিন্তার মাথায় আনবে না। একদম কারখানা মুখ হবে না। কেন জ্বালাচ্ছ পারু? যাও না, কাজে যাও। তোমার নতুন একটা চাকরির বন্দোবস্ত করেই আমি কিন্তু ফিরব। প্রতিক্রিয়া দেখার জন্য একটুক্ষণ ঠাঁই দাঁড়িয়ে থাকে পার্বতী। তারপর মৃদু স্বরে বলে, আমি তাহলে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কতবার বলবো, যাও। যাও বলতে নেই, বলো এসো। বিশ্বনাথ এরপর আর কোনো কথা বলে না। ছোট জানলার বাইরে যে একফালি আকাশ দেখা যায় সেখানে সে সূর্যকে খোঁজার চেষ্টা করে, পায় না। পার্বতী বেরিয়ে গেলে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। পা কাঁপে, পিঠে শিরদাঁড়া বেয়ে ঘাম নামে শুঁয়ো পোকার মতো। পা টিপে টিপে বাড়ির আর সবাইকে লুকিয়ে সে একসময় সদর দরজায় পৌঁছে যায়। ওটুকু পৌঁছেই তার মাথা ঘোরে। ওপাশের ঘরের পিন্টুর ছোট ভাইটা তাকে দেখতে পেয়ে আঁতকে ওঠে। বিশ্বনাথ হাত তুলে চুপ করতে বলে ওকে। কাছে ডাকে, আমাকে একটু ধরে ধরে নিয়ে যাবি? কোথায়? চল না, দেখিয়ে দেব। কিন্তু বিশ্বকাকা, তোমার যে খুব অসুখ, সবাই শুনলে আমাকে বকবে। আরে তোকে কেউ বকবে না, আমার অসুখ সেরে গেছে, তুই আয় না। ছেলেটার কাঁধে ভর দিয়ে অতি কষ্টে সুভাষের বাড়ির দরজা অবধি পৌঁছে বসে পড়ে বিশ্বনাথ। সুভাষের বোন ছুটে আসে। বিশুদা, কি ব্যাপার তুমি? এই সুভাষ কি কারখানায় চলে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ। কিন্তু তোমার না অসুখ? না রে, এখন ভালো হয়ে গেছি। আমার একটা কাজ করবি, একটু মিল অবধি আমাকে পৌঁছে দিয়ে আসবি? তুমি কাজে যাবে? বিশ্বনাথ মাথা নাড়ে। কিন্তু তুমি তো কাঁপছো থরথর করে। দাঁড়াও, বরং একটা রিক্সা ডেকে আনি। বাজে পোড়া গাছের মতো শুকনো কালো লাগে বিশ্বনাথকে। আমার কাছে কিন্তু পয়সা নেই রে,
তুমি আমার দাদা তো, তাই না? অত ভাবছো কেন? যাবে তো চলো, পৌঁছে দিয়ে আসি। সুভাষের মা মন্দিরে গেছে। বিশ্বনাথ তার আগেই চলে যেতে চায়। মাসিমা এলে ঠিক আটকে দেবে। খুকুকে সে বলে, মাসিমার জন্য অপেক্ষা করলে আমার দেরি হয়ে যাবে রে, তুই চল শিগগিরই। ওদিকে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছে পার্বতী। মঞ্জু এখনো আসেনি। অপেক্ষা না করেই সরাসরি মোহন কাপাডিয়ার কারখানায় চলে যাবে পার্বতী। আগে তো কতবার গেছে, আজ যেন পা সরছে না। মনের প্রতিরোধ ভেঙে গেছে বলে পায়ের জোর যেন কমে গেছে। কিন্তু যেতে তাকে হবেই আজ, মঞ্জু না এলেও। অস্থিরভাবে প্ল্যাটফর্মের ভিড়ে চোখ ঘুরে পার্বতীর। হঠাৎ দৃষ্টি উজ্জ্বল। জোরে জোরে পা চালিয়ে আসছে মঞ্জু। কাছে এসে অল্প অল্প হাঁপায়। শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে বলে, উহ, বাড়ি থেকে বেরোচ্ছি তখনই বাধা। আজ কৌতূহল নেই পার্বতীর, তবুও জিজ্ঞেস করে, কেন রে? আর বলিস না, বাবার অফিসের এক বন্ধু এলো, আমাকে তার জন্য আটকে যেতে হলো। ও, চা জল খাবার খাওয়াতে? না না, তার এক আজব আবদার, ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চায়। এত বড় একটা খবরেও তেমন একটা নাড়া খায় না পার্বতী। শুধু জিজ্ঞেস করে, ও তাই বুঝি? কি করে সেই ছেলে? টিভি মেকানিক, নিজের নাকি দোকান আছে দুর্গানগরে। ভালো তো, এবার বসে যা তাহলে ছাদনাতলায়। আরে দূর, বিয়ে হবে নাকি? লোকটা তো বাজিয়ে দেখতে এসেছে। কি বাজাবে? আমরা কতটা কি দিতে পারবো তাই। ছেলের বাপের অনেক প্যাকনা, বলে কিনা ছেলের দোকান সাজানোর খরচটুকু দিলেই আমাকে বউ করে ঘরে তুলবে। আর সেই দোকান সাজাতে কত পড়বে জানিস? 40,000 টাকা। কি বজ্জাত ভাব। বাবা এখনো পেনশন পায়নি জানে, তারপরেও এইরকম দাবি। নেহাত বাবার বন্ধু বলে জুতো দেখালাম না। বিশ্বনাথের কথা মনে পড়ে পার্বতীর। বাবা বিয়ের আগে জিজ্ঞেস করেছিল তার কিছু দাবি দেওয়া আছে কিনা। শুনে তো বিশ্বনাথ লজ্জায় অধোবদন। অতি কষ্টে বলেছিল, আমার মতো একজনের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছেন, এরপরে আমার আর কী চাওয়ার থাকতে পারে? সেই মানুষটা এখন দয়ে পড়েছে। ভাবলেই বুকটা কেমন চিনচিন করে ওঠে পার্বতীর। মঞ্জু সেই বাবার বন্ধুকে আর এক দফা গাল পাড়া শুরু করছিল। ট্রেন এসে গেছে, বিপুল ভিড়। কোনো মতে লেডিস কামরায় দুজনে পা রাখে। পার্বতী মঞ্জুর অফিস পৌঁছতে বেশ বেলাই হয়ে যায়। কাপাডিয়া অনেকক্ষণ এসে গেছে, নিজের ঘরে আছে। পার্বতীকে দেখে অন্য মেয়েরা খবর নিতে আসে। মঞ্জু একসময় বলে, কি তখন থেকে দাঁড়িয়ে আছিস, যা সাহেবের সঙ্গে দেখা করে আয়। সাহেব একটা নতুন গাড়ি কিনেছে, দারুণ খুশির মেজাজে আছে। পার্বতী দ্বিধা সংকোচ ছেড়ে ফেলে একসময় মোহন কাপাডিয়ার ঘরে ঢোকে। বাইরে কি অসহ্য গরম, অথচ ঘরের ভেতরটা অসম্ভব ঠান্ডা। পার্বতীর গা ছমছম করে। সুখের ঠান্ডা ঘরে নরম গদিতে কে বসে আছে? মোহন কাপাডিয়া না একটা ধূর্ত শেয়াল? কি বিশ্রী ঢুলু ঢুলু চাউনি। পার্বতী ঘরে ঢুকতেই কাপাডিয়া গাল ছড়িয়ে হাসে। এসো এসো পার্বতী, অনেক দিন পর এলি। সব খবর ভালো তো? হাজবেন্ড এখন কেমন আছে? খুব ভালো না, ভীষণ দুর্বল। কাপাডিয়া ঘরে সুন্দর ধূপ জ্বালিয়ে রেখেছে। পার্বতী মাথা নিচু করে আঙুল মটকায়। কাপাডিয়া মুখ ছুঁচল করে। খুব আফসোসের কথা আছে, মঞ্জুর কাছে সব শুনেছি। আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? পার্বতী জড়সড় হয়ে বসে। চা খাবে? পার্বতী সকাল থেকে কিছুই খায়নি বলতে গেলে। বৌদির কাছ থেকে কয়েক চামচ চিনি ধার করে এনে জলে গুলে খাইয়েছে বিশ্বনাথ আর লালটুকে। আজ টাকা জোগাড় না হলে কারোরই খাবার ব্যবস্থা নেই। কাপাডিয়া বিয়ারাকে ডেকে চায়ের অর্ডার দেয়, ঝুঁকে বসে। তুমি কি কিছু বলতে চাও? বলো বলো, বলে ফেলো। স্যার, আমার কিছু টাকার দরকার। এই বেশ, ভালো সেলাই কল কিনবে বুঝি? খুব ভালো। পার্বতী এতক্ষণে মুখ তুলে সোজাসুজি কাপাডিয়ার চোখে চোখ রাখে।
মানুষটাকে বোঝার চেষ্টা করে, পারে না। কাপাডিয়ার চাহনিতে এমন এক বিষক্রিয়া কাজ করে, পার্বতী চোখ নামিয়ে নেয়। আপনার স্যার অনেক ক্ষমতা। আমার স্বামীর যদি একটা ভালো কাজের ব্যবস্থা করে দেন তো খুব উপকার হয়। বিয়ারা চা নিয়ে আসে, ঘন দুধে এলাচ মেশানো স্পেশাল চা। মোহন কাপাডিয়া নরম গদিতে হেলান দিয়ে আরাম করে বসে। এই নাও, চা খেয়ে নাও। পার্বতীর গলা দিয়ে সেই চা নামতে চায় না, পেটের ভেতরে চাপা অস্বস্তি পাক খেয়ে যায়। কাপাডিয়া চা খেতে খেতে কিছু চিন্তা করে, তারপর খুব সহজভাবে দেরাজ খুলে 1 তারা নোট বার করে। এখন কত হলে তোমার হবে? পার্বতী ঝোঁক গেলে। কাপাডিয়া হাসে। কি তখন থেকে মন খারাপ করে বসে আছো? আরে গরিবিকে এত ভয় পেলে চলবে? হ্যাঁ, লড়াই করতে হবে। পার্বতীকে আপাদমস্তক দেখে নিয়ে গলা নামায়। চলো একটু বেরিয়ে আসবে, এই মান-টান সব ভালো হয়ে যাবে। মন তৈরি, তবু পার্বতীর শরীরে যেন ছ্যাঁকা লাগে। কাপাডিয়া গলায় নরম ভাব আনে। এই তো ভাবার কি আছে, আমি একটা নতুন গাড়ি কিনেছি, তোমাকে নিয়ে একটা লং জার্নি ট্রায়াল দিয়ে আসি। চলো, ঘাবড়াবার কিছু নেই, সন্ধ্যের আগে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। পার্বতীর চোখ মুখ লঙ্কা বাটার মতো জ্বলে, ইচ্ছে করে ঠাস করে লোকটার গালে একটা চড় কষিয়ে দেবার। লোকটা আস্তে আস্তে কি সুন্দর কায়দায় না নিজের মুখোশটা খুলছে। পার্বতী উঠে দাঁড়াতে গিয়েও পারে না। তার আর কাপাডিয়ার মাঝে টেবিলের উপর 1 তারা নোট। বিশ্বনাথের চাকরি চলে গেছে, ঘরে আর একটা দানাও নেই, চোখের সামনে পৃথিবী দুলে ওঠে। বিশ্বনাথের চিকিৎসা, পথ্য, লালটুর আর তার পেটের জোগাড় সব কিছু তার মাথার ভেতরে আছাড় খেয়ে পড়তে থাকে। সে 2 হাতে মুখ ঢেকে ফেলে। মোহন কাপাডিয়া ব্যস্তভাবে উঠে দাঁড়ায়। কি হলো পার্বতী, শরীর খারাপ লাগছে? পার্বতী উত্তর দেয় না। চলো চলো, ঘুরে আসবে, মন ভালো হয়ে যাবে, চলো। 2 হাতের আড়াল থেকে পার্বতী নয়, যেন অন্য কেউ ফিসফিস করে ওঠে, চলুন। দুপুরবেলা বিশ্বনাথকে ধরাধরি করে কয়েকজন বাড়ি পৌঁছে দিয়ে যায়। মিলে ঢোকার পরেই বিশ্বনাথ জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে সুভাষ ছুটে আসে, সতুও ছুটে আসে। অনেকের ভিড় ঠেলে নরেন মিত্তিরও এগিয়ে আসে। সবাই মিলে এভাবে ভিড় করবে না, সরুন, দেখি কি হয়েছে। মিলের ডাক্তার অনেকক্ষণ ধরে মেডিকেল রুমে বিশ্বনাথকে পরীক্ষা করে, এর ওর কাছে টুকটাক খবর নেয়, তারপর গম্ভীরভাবে মুখ নাড়ে। এখন ওষুধ লিখে দিচ্ছি, আপনারা কালকেই ইএসআইতে ভর্তি করে দিন, আমি চিঠি দিয়ে দিচ্ছি। নরেন মিত্তি ছোটাছুটি করে গাড়ির ব্যবস্থা করে। বিশ্বনাথের গায়ে আবার ধুম জ্বর, মরার মতো পড়ে থাকে লোকটা। বিশ্বনাথের ঘরে তালা বন্ধ, বাড়ির সবাই ব্যস্ত হয়ে ছুটে আসে। বৌদি অসহায়ভাবে বলে, কখন বাইরে আইসে ঠাকুরপো? হ্যাঁ, টেয়ারি পাইলাম না, হঠাৎ দেখি ঘরে তালা, আর বউ তো সন্ধ্যার আগে ফিরবো না। বিশ্বনাথের পকেট হাতড়ে চাবি বার করে সুভাষ। নরেন মিত্তিরও এসেছে সঙ্গে। ওরা সকলেই ধরাধরি করে বিশ্বনাথকে বিছানায় শোয়ায়। সুভাষ নিজের রুমাল ভিজিয়ে বিশ্বনাথের মাথায় জলপট্টি দেয়। পাড়ার লোক ভেঙে পড়ে। নরেন মিত্তির গিয়ে ওষুধ, হরলিক্স, বিস্কুট কিনে আনে। ভিড় একসময় হালকা হলে নরেন মিত্তির বিশ্বনাথের পাশে বসে। কি যে পাগলামি চাপলো বিশুটার মাথায়। সুভাষ গোমরা মুখে বিশ্বনাথকে ওষুধ খাওয়ায়, হাওয়া করে, বারবার শুকিয়ে যাওয়া জলপট্টি পাল্টায়। এতদিন ধরে দেখছি ওর মধ্যে যে এত তেজ আছে বোঝাই যায়নি। সুভাষ এবারেও কোনো কথা বলে না। নরেন মিত্তির নিজের মনেই বিড়বিড় করে যায়, যে যাই বলুক, কেউ আগে বুঝতে পারেনি বিশ্বনাথের মধ্যে সত্যিকারের আগুন আছে। অনেক পার্টস আছে ওর ভেতরে। রাজনীতি করার জন্য এমন লোকেরই তো দরকার। তুমি দেখে নিও সুভাষ, ওকে আমি নিজের হাতে তৈরি করব। আগে অবশ্য ওর এই ইমোশনটা কমানো দরকার।
পাশের ঘরের দুলাল বিশ্বনাথের খোঁজ নিতে এসে দরজায় দাঁড়িয়ে নরেন মিত্তিরের কথা ভারী ভক্তি ভরে শোনে। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। বিশ্বনাথের মধ্যে অনেক পার্টস আছে। বহুদিন ধরে তো দেখছি ছেলেটা সত্যিই ভালো, তবে একটু বেশি অভিমানী। রাজনীতিতে ইমোশনের কোনো জায়গা নেই, তবু আমি ওকে গড়ে তুলবই। আমরা যা পারি না ও হয়তো তা পারবে। এত সব কথার মধ্যে নিথর পড়ে থাকে বিশ্বনাথ। সুভাষের চোখ জ্বালা জ্বালা করে, মুখ মোছার ভান করে সে চোখের জল মোছে। নরেন মিত্তির যাবার আগে কিছু অযাচিত উপদেশ দিয়ে যায় সুভাষকে। ওর বউ না আসা পর্যন্ত তুমি কিন্তু থেকো সুভাষ। আজ পার্টি অফিসে একটা মিটিং আছে, না গেলেই নয়। একে একে সবাই চলে গেলে একা ঘরে বিশ্বনাথের মাথার পাশে বসে থাকে সুভাষ। এখন একটু ঘুমিয়েছে বিশ্বনাথ। সুভাষ আজ প্রথম বিশ্বনাথের একফালি ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। ঘরের এক কোণে একটা পুরনো টেবিল ফ্যানের ওপর 2-4টে নোংরা জামাকাপড় ডাঁই করা। বিশ্বনাথ একদিন হাসতে হাসতে বলেছিল, স্ট্রাইক হবার সঙ্গে সঙ্গে আমার বউ ঘরের ফ্যানটাও সরিয়ে রেখেছে। আজকাল বেশিরভাগ সময় অন্ধকার করে ঘরে বসে থাকে, পারতপক্ষে লাইট জ্বালে না। তখন সবে স্ট্রাইক শুরু হয়েছে। তখনও ওরা মাঝে মাঝে হাসি ঠাট্টা করত। বিশ্বনাথের 5 ঘর ভাড়াটের একটাই মিটার, ইলেকট্রিকের বিল সবাই ভাগাভাগি করে দেয়। ভাড়াটেরা মোটামুটি সবাই ভালো। সুভাষের বাড়ির মতো ঝগড়াটে নয়। বোনটার বিয়ে দিতে পারলে সুভাষও বাড়ি ছেড়ে দেবে, তারপর একটা বিয়ে করবে। মায়ের বয়স হয়েছে, তারও খুব ইচ্ছে সুভাষ এবার বিয়ে করুক। বিশ্বনাথের বউয়ের মতো একটা বউ পেলে খুব ভালো হয়। পার্বতীর মতো এত সুন্দর আর এত ভালো মেয়ে সুভাষ আগে কখনো দেখেনি। মিলমজুরের বউদের মতো আদেও নয়, ভদ্র সুন্দর কথাবার্তা। সব থেকে সুন্দর মুখের হাসিটা, ওই হাসির কোনো তুলনা নেই। এই কমাসে শুধু পার্বতী কেমন মন মরা হয়ে গেছে। কতদিন যে পার্বতীর মুখে সেই হাসি দেখেনি সুভাষ। লক্ষ্মী প্রতিমার মুখে যেমন হাসি দেখা যায়, ঠিক তেমনই পবিত্র হাসি, মুখের আদলে দেবী ভাব। বিশ্বনাথের ঘরে একা বসে থাকতে থাকতে সুভাষ আবোল তাবোল অনেক কিছু ভাবে। বিশ্বনাথের বউয়ের মতো বউ পেলে সে এমন খুপড়ি ঘরেও সংসার পাততে রাজি। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল ফুরিয়ে সন্ধে নেমে আসে। বিশ্বনাথের তার জালে ঘেরা ছোট্ট জানালা দিয়ে আস্তে আস্তে সবটুকু আলো চলে যায়। সুভাষ উঠে আলো জ্বালতে যায়, জ্বলে না, লোডশেডিং। একসময় পাশের ঘরের বৌদি একটা ল্যাম্প জ্বালিয়ে ঘরে ঢোকে, সঙ্গে সুভাষের জন্য চা, 2 খান বিস্কুট। সুভাষ ব্যস্ত হয়ে উঠে দাঁড়ায়। আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? আমি জ্বালিয়ে নিতাম। আগো, ল্যাম্পে তাল আছে কি যে জ্বালাইবেন? কটা দিনভর কি কষ্টই না করতেছে মাইয়াটা, সহজে কারোর কাছে কিছু চাইবে না। আমি জোরজার কইরা দিয়া যাই। আপনার কথা বিশু বৌদি দুজনেই খুব বলে। আপনি ওদের জন্য অনেক করেন। বিশু বলে ওর ছেলেটা নাকি আপনারই হয়ে গেছে। তা একরকম সত্যই। নিজের মায়ের থিকাও আমার কাছে বেশি থাকে। আজকাল তো মুটে আইতেই চায় না ঘরে। সন্ধে তো হয়ে গেল, বৌদি যে কখন ফিরবে। আইসা যাওনের তো কথা, রাস্তাঘাটে যা অবস্থা, নিশ্চয়ই কোথাও আটকাইয়া গেছে গিয়া। নইলে হ্যাঁ স্বামী ফাইল্লা বাইরে বেশিক্ষণ থাকনের মাইয়া না। বিশ্বনাথ উহ আহ শব্দ করে। বিশু ঠাকুর পরে জাগছে মনে হয়। অহন জ্বরটা কেমন? এখন অনেকটা কম আছে। আপনি সত্যই বন্ধুর লাইগা যা করছেন, পারুর মুখে শুনছি তো। অমলবাবু নাকি বিশু ঠাকুরপুর খুব বন্ধু ছিল, তা আপনিই বা কম কিসে? বিশুকে ভালো না বেশে পারা যায় না বৌদি। ওর মতো এত সরল আর তেজি মানুষ খুব কমই আছে এই দুনিয়াতে। বিশু ঠাকুরপো কি আজ সত্যই কাজে যোগ দিছে? এই প্রশ্নে সুভাষের বুকটা মোচড় দিয়ে ওঠে। সে শুধু ঘাড় নাড়ে। বৌদি বলে, আমি পাশের ঘরে আসি, দরকার পড়লে ডাক দিবেন। সুভাষ ভাবে এমন মানুষও দুনিয়ায় আছে। এখনও তাহলে পুরোপুরি সংসারটা বিষিয়ে যায়নি।
কোথাও কোথাও এখনও পৃথিবীটা এত সুন্দর। ঘরের মাঝখানে বৌদি ল্যাম্প রেখে গেছে। ছোট্ট ঘরের মাঝখানটুকুতে শুধু ছড়িয়ে পড়ছে আলো। আনাচে কানাচে এখনও জমাট অন্ধকার। আলো ছায়ার মধ্যে সুভাষ আবার সিগারেট ধরায়। হাত পাখা ঘুরিয়ে বিশ্বনাথের আশপাশ থেকে মশা তাড়ানোর চেষ্টা করে। রাত ক্রমশ গাঢ় হয়। বৌদি এখনও ফিরল না। নিজের বাড়িতেও একটা খবর পাঠানো দরকার ছিল। মা নিশ্চয়ই ভাবছে। বিশ্বনাথের জ্বর এখন অনেক কম। গোটা দুয়েক ক্যাপসুল পরার পর তাপ প্রায় স্বাভাবিক। সুভাষ সিগারেট নিবিয়ে বিশ্বনাথকে ডাকে। বিশ্বনাথ চোখ খোলে। কিরে, এখন কেমন লাগছে? বিশ্বনাথ ফ্যাল করে চারদিকে চোখ ঘোরায়। কি দেখছিস শালা, এটা তোরই ঘর। বিশ্বনাথের ফোলা ফোলা চোখের পাতা দুটো কেঁপে ওঠে। শেষ পর্যন্ত জয়েন করবি যদি ঠিক করলি, আমাকে একটা খবর পাঠাতে পারতিস, মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিতাম। আস্তে আস্তে সব কিছু মনে পড়ে বিশ্বনাথের। ডাক্তারের সার্টিফিকেট দিয়ে জয়েনিং চিঠি দিলে তোর ক্ষতি কিসে হতো? বিশ্বনাথ হাসে। সে হাসিতে রাগ, দুঃখ, শোক, যন্ত্রণা সব একাকার। শেষ পর্যন্ত পারলাম না রে। পার্বতী আর লালটুর কথা ভেবে কি যে হয়ে গেল। বেশ করেছিস, এছাড়া আর কোনো উপায়ও তো ছিল না। আর এখন মিলের পরিস্থিতি একদম আলাদা। আমরা হেরে গেলাম রে সুভাষ। এভাবে আর কতদিন আমরা কুকুরের মতো মার খাবো বলতে পারিস? বিশ্বনাথের কথা বলতে খুব কষ্ট হচ্ছে। সুভাষ ওর বুকে হাত বোলায়। বিশু, তুই বিশ্বাস রাখ, মনে জোর আন। আমরা আবার সংগঠিত হব, দেখিস। এভাবে চলতে পারে না। একদিন না একদিন শ্রমিকরা একজোটে ফেটে পড়বেই। শালা অমলটা মারা গিয়ে আমাকে একেবারে পাগল করে দিল। শালার মালিকের শয়তানি আর দালাল শুয়োরের বাচ্চাগুলোর চক্রান্তে আমাদের আরও অনেক ক্ষতি হবে। তবু দেখিস, আমাদের দিন শালা আসবেই। এই তুই এইসব বড় বড় কথা শিখলি কোত্থেকে? হ্যাঁ, তুমি তো ভাবতে শিখিয়েছ গুরু। বিশ্বনাথের বুকের মাঝে খচ করে একটা শক্ত ডেলা আটকে যায়। সে চেষ্টা করেও হাসতে পারে না। নিঃশ্বাস আটকে আসে। অনেকক্ষণ ওরা দুজন মুখোমুখি বসে থাকে। বৌদি বার কয়েক এসে খোঁজ নিয়ে যায়। পার্বতী এখনও ফিরছে না। বিশ্বনাথ ছটফট করে। সুভাষের কেমন যেন খটকা লাগে। এত রাত হয়ে গেল তবু ফিরছে না কেন বিশ্বনাথের বউ? তবু সে উতলা বিশ্বনাথকে সান্ত্বনা দেয়। এত চিন্তা করছিস কেন? নিশ্চয়ই রাস্তায় কোথাও আটকে গেছে। ভাবিস না, আর একটু দেখ, এক্ষুনি ফিরে আসবে। বৌদি একসময় ইশারায় সুভাষকে বাইরে ডাকে। আমার কিন্তু ভালো ঠেকতেছে না। আপদ বিপদ কিছু হয় নাই তো? সুভাষ নিজে বুকের ধুক ধুক শব্দ শুনতে পায়। কোথায় খোঁজ নেওয়া যায় বলুন তো? ওর বাপের বাড়ির পাড়ায় একটা মাইয়া, মঞ্জু না কি নাম জানি, হ্যাঁ ও তো ওর লগে যায়। আপনি বরং একটু সেই দিকেই যান। আমি দেখি বিশু ঠাকুর পরে যদি কিছু খাওয়ান যায়। দেখুন যদি পারেন। বৌদি চিন্তায় ভীষণ ব্যস্ত হয়ে উঠেছে, আবার না শরীর খারাপ বাড়ে। আস্তে আস্তে বাড়ির লোকজন, এমনকি পাড়া প্রতিবেশীও বিশ্বনাথের ঘরের সামনে জড়ো হয়। সুনীল ডিউটি থেকে ফিরে ভুঁড়ু কোঁচকায়। রাত 10টা বেজে গেল, একবার তো এবার খোঁজ করা দরকার। পিন্টুর মা বলে, বাবা, মেয়ে মানুষ এত রাত অব্দি বাড়ি না ফিরলে চিন্তারই তো কথা। আকাম কুকামে ফাঁসলো কিনা কে জানে বাবারি বাবা। উষাদি এবার ঝাঁঝিয়ে ওঠে, থামুন তো, যত সব আজে বাজে কথা। পিন্টু কৈশোর ছেড়ে সবে যৌবনে পা দিয়েছে। সে ধমকায় মাকে। কাকিমা নিশ্চয়ই কোথাও আটকে পড়েছে। পার্বতীর বাপের বাড়ির পাড়া খুঁজে আসা হয়। মঞ্জু বাড়ি নেই। তার বাবা জানায় সে নাকি আজ ভবানীপুরে মাসির বাড়ি থাকবে বলে গেছে। পার্বতী কি সেখানেই চলে গেল? বৌদি জোরে জোরে মাথা নাড়ে। না না না, স্বামী পোলা সাইরা কোথাও থাকুনের মাই আসে নয়। তবে কলকাতায় আজকে কোনো গণ্ডগোল হয়েছে? বাস টাসের ঝামেলা? সুনীলদা বলে,
না, আমি তো সেরকম কিছু শুনিনি। বাস ট্রেন সবই তো স্বাভাবিক চলছে। বৌদির মনে নানা কুচিন্তা উঁকি দেয়। গাড়ি চাপা পড়েনি তো, ট্রেনে কাটা? সরল মানুষটা লালটুকে জাপটে ধরে ডুকরে ওঠে। হে মা কালী, হে বাবা বিশ্বনাথ, 5 শিকার পূজা দিমু, ফিরাইয়া দাও পারুরে। আর দেরি করা ঠিক নয়। সুনীলদা আর সুভাষ থানায় ছোটে। বলা যায় না মেয়েটার মনের যা অবস্থা, হয়তো নিজেই ঝাঁপিয়ে পড়েছে ট্রেনের সামনে। সুভাষের বুক ঠকঠক করে। ও ভাবে, হেরে গিয়ে আত্মহত্যা করার মেয়ে তো পার্বতী নয়। রাত বেড়ে চলে। ঘন অন্ধকার বুকে নিয়ে গুমোট রাত গাঢ় থেকে গাঢ়তর হয়। বিশ্বনাথের আবার জ্বর এসেছে। ওর মাথার কাছে বসে সুভাষ সারা রাত রাত্রির শব্দ শোনে। ভয়ঙ্কর নিঃসার পদশব্দ। প্রকৃতির নিয়মে একসময় ভয়ানক রাতও ফুরোয়। আলোয় ঝলমল করে আকাশ, পশু পাখি জেগে ওঠে, মানুষ কর্মচঞ্চল হয়, গাড়ি ঘোড়া ছোটে নির্দিষ্ট পথে, কলরবে মুখর হয় পৃথিবী। সব কিছুই নিজের নিয়মে চলতে থাকে। শুধু পার্বতীর আর ঘরে ফেরা হয় না। নাকি ফেরে অন্য এক পার্বতী, অন্য এক বিশ্বনাথের ঘরে? শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের যখন যুদ্ধ উপন্যাসটি। আজকের উপন্যাস আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সুচিত্রা ভট্টাচার্যের এর আগেও আমি অনেক উপন্যাস পাঠ করেছি। আপনারা যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই সেগুলো শুনতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকে যারা নতুন এসেছেন, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন উপন্যাস নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।